রুমির সঙ্গে শুভর বিয়ে হওয়া প্রায় ১৫ দিন হতে চলল। এতদিন বাড়ি ভর্তি লোকজন ছিল। শেষে বিয়ের লোক বলতে ছিলেন ছোট মাসি শাশুড়ি। তিনিও কাল চলে গেলেন। এখন শুধু রুমির শ্বশুরবাড়ির লোকজন, রুমির পর শুভ, ননদ ঝিমলি, শ্বশুর প্রদীপবাবু আর শাশুড়ি মনোরমা দেবী। সেদিন দুপুরে রুমি তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে খেতে বসেছে। হঠাৎই রুমি উঠে রান্নাঘর থেকে কয়েকটা স্টিলের বাটি নিয়ে এসে নিজের থালার চারপাশে থাকা তরিতরকারি মাছ তুলে বাটিগুলোতে ভরে নিয়ে আবার খেতে বসে। রুমির অকস্মাৎ এই ব্যবহারে বাড়ির সকলে চমকে যায়। শুভ নিজেও একটু অপ্রস্তুত হয়ে যায়। ওদের সম্বন্ধ করে বিয়ে হয়েছে, এখনো রুমিকে ততটা বুঝে উঠতে পারেনি। তাই বাড়ির সবার মতো শুভ রুমির দিকে তাকিয়ে থাকে। রুমি সবার দিকে তাকিয়ে একটু হেসে বলে ওঠে, আসলে ছোটবেলা থেকে দাদার সাথে আমাকেও মা ভাতের সঙ্গে তরিতরকারিগুলো বাটিতে বাটিতে দিত, তাই আর কি। বলে হেসে আবার খেতে শুরু করে। ও, তাই বুঝি। আমাদের বাড়িতে তোমার শ্বশুর আর শুভকেই আমি এতদিন এভাবে দিয়েছি, এখন থেকে তোমাকেও তবে ওভাবেই দেব। তারপর একটু মুখ বেঁকিয়ে হেসে বলে ওঠে মনোরমা দেবী, কালে কালে কত রঙ্গ দেখব। রুমি একবার শাশুড়ির দিকে তাকিয়ে একটু হেসে আবার খেতে থাকে। ঠিক আছে, তুমি যেভাবে বাড়িতে খেতে সেভাবেই খাবে, এ নিয়ে তো বলার কি আছে। নিশ্চয় বৌমা, আমারও সেটাই কথা। যেমনটি শুভ বলল এক্ষুনি, তুমি তোমার বাপের বাড়িতে যেভাবে কাটিয়েছ ঠিক সেভাবেই এখানেও থাকবে। রুমি শুভ আর শ্বশুরের দিকে তাকিয়ে একটু মাথা নাড়ে। রুমি মানে রুমকিরা এক ভাই এক বোন। বাবা ব্যাংকে চাকরি করে, মা গৃহবধূ। সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে রুমি। রুমি সরকারি চাকরি করে, শুভ একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। শুভ আর রুমি অফিস প্রায় একসাথেই বেরোয়। আসাটা আগে পারে হয়ে যায়। বিয়ের কয়েকটা দিন পরে ওরা শিলং ঘুরতে গেল। সেখান থেকে ফিরে শুভরা রুমির বাপের বাড়ি হয়ে নিজেদের বাড়িতে এলো। সেই রাত্রেই যখন খেতে বসেছে ওরা, তখন হঠাৎই শুভ বলে উঠল, জানো মা, ওদের বাড়িতে একটা জিনিস লক্ষ্য করলাম। মনোরমা দেবী কথাটা শুনে শুভর দিকে তাকালেন। দেখলাম ওর মা মানে আমার শাশুড়ি মা আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর খেতে বসলেন। তখন আমার শ্বশুরমশাই ওখানেই দাঁড়িয়ে থাকলেন, এমনকি মাকে খাবার পরিবেশনও করছিলেন। আমার ব্যাপারটা খুব ভালো লাগলো জানো। সে কি, তবে যে রুমি বলেছিল ওরা সবাই একসাথে বসে খায়, তাহলে? রুমি তখন বলে ওঠে, হ্যাঁ মা, আমি ঠিকই বলেছিলাম, তাই খায়। কিন্তু আপনার ছেলের সামনে মা বসতে চাইল না। আমরা বললাম বসতে, কিন্তু ওই এক কথা, আগে জামাইয়ের খাওয়া হোক, তারপর আমি বসবো। ও, তা বাপু তোমার বাবা তোমার মাকে খাবার পরিবেশন করে, ব্যাপারটা ভালো মনে হয় তোমাদের? কেমন কেমন যেন। আসলে জানেন মা, বাবা বলে সারাদিন মা বাড়িতে যা পরিশ্রম করে তাতে আমাদের উচিত সারাদিন পরে বাড়ি ফিরে মাকে একটু বিশ্রাম দেওয়া। তাই বাবা ওগুলো করেছিল। ও, তা ভালো। বলেই মনোরমা দেবী খেয়ে উঠে অন্যান্য কাজ সারতে লাগলেন। রুমিরও সব কাজ শেষ হওয়ার পর শুতে চলে যায়। শোবার ঘরে ঢোকার পর শুভ ওকে বলে, রুমি, তোমার মায়ের কথায় খারাপ লাগলো তাই না? আরে না না, মা মায়ের মতো বলেছেন, আমি ওসব নিয়ে ভাবছি না। মুখে বললেও রুমির শাশুড়ির কথা বলার ভঙ্গিটা একেবারেই ভালো লাগেনি। শুভকে এসব বললে হয়তো খারাপ লাগবে, তাই রুমি তখনকার মতো চুপ করে যায়। রুমি, একটু জল দাও তো। রুমি জলের বোতলটা শুভকে দিতে গিয়ে দেখে একটুও জল নেই। ও তখনই রান্নাঘরে যায় জল আনতে। জল নিয়ে ফেরার পথে হঠাৎ শ্বশুর শাশুড়ির রুম থেকে ও শুনতে পায় শাশুড়ি শ্বশুরকে বলছে, দেখেছ রুমিদের বাড়িতে কি সুন্দর ব্যবস্থা। মা খেতে বসে, বাবা পরিবেশন করে দেয়। কপাল দেখো। আর আমার কপাল, তোমার ওই পরিবেশন করার ব্যাপারটা ভালো লেগেছে? তবে যে তুমি রুমিকে বললে তোমার ওইসব ব্যাপার কেমন কেমন লাগে। শ্বশুর অবাক গলাতে জিজ্ঞেস করাতে শাশুড়িমা বলে ওঠেন, সে বলেছি তো বলেছি, সেটা আমার ইচ্ছে, কিন্তু ব্যাপারটা তো খুবই ভালো, তাই না বলো? সে তুমি চাইলে আমিও তোমাকে খাবার দিয়ে দিতে পারি। শ্বশুরের কথাতে শাশুড়ি বলে, থাক, তার দরকার হবে না। এখন ওসব করতে গেলে রুমি মনে মনে ভাববে ওর দেখে শুনে সব শিখছি। কয়েকটা দিন যাক, তারপর বলবো। রুমি শাশুড়ির দরজার কাছ থেকে তাড়াতাড়ি নিজের শোবার ঘরের দিকে যায়। যেতে যেতে মনে মনে হাসে। সেই মাসে রুমি প্রথম মাইনেতে বাড়ির সবার জন্য দই কিনে বাড়িতে এলো। শাশুড়ি সেটা দেখে জিজ্ঞেস করল, কি এটা? মা, একটু দই এনেছি।
শুনে শাশুড়ির মুখে একরাশ ভালো লাগা ফুটে উঠল, কিন্তু মুখে সেটা প্রকাশ না করে বলে, রাখো ওখানে। শাশুড়ির এহানো শীতল ব্যবহারে রুমি মনে মনে একটু আহত হয়। জানে রুমি শাশুড়ি দই পছন্দ করে, তাই তো সে এনেছে। তবে তার কেন এমন ব্যবহার? দূর থেকে শ্বশুরমশাই ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। তখনই উনি বলে ওঠেন, বাহ, শুধু শাশুড়ির পছন্দ মতো জিনিস আনলে হবে, আমার জন্য কই? রুমি হেসে বলে, পরের বারে আপনার পছন্দ মতো আনবো। বাহ, এরই মধ্যে তুমি আমাদের পছন্দ সব জেনে গেছো। তা তোমার শাশুড়ি কি জানে তোমার কি কি পছন্দ? মা না জানলেও আমি কিন্তু জানি রুমি কি কি পছন্দ। শুভ কখন পিছনে এসে দাঁড়িয়েছে রুমি বুঝতেই পারেনি। রুমি তখন শুভর দিকে তাকায়। শুভ বলে ওকে, তোমার জিলিপি পছন্দ, তাই না? রুমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তুমি কি করে জানলে? সিক্রেট সিক্রেট বলে শুভ অল্প অল্প হাসতে থাকে। সেই দিন রুমি অফিস যাবে বলে খেতে বসেছে। শাশুড়ি এসে রুমির কাছে বলে, জানো তো, আমার ছোট বোনের এক আত্মীয়ের ছেলের ঝিমলিকে খুব পছন্দ হয়েছে। শুভর বিয়ের সময় বোনেরা সব এসেছিল, তখন ঝিমলি তো অনেক ছবি তুলেছে ওদের সাথে, সেইগুলো দেখেই আর কি। সেটা তো ভালোই মা, ঝিমলি তো দেখতে বেশ ভালো, ওকে তো যে দেখবে তারই পছন্দ হবে। কিন্তু আমি বলছিলাম কি, ঝিমলি তো এমন কিছু বয়স হয়নি, এই বছরই তো ওর গ্র্যাজুয়েশন হবে, এরপর একটু চাকরির চেষ্টা করলে হয় না? না, হয় না, ওর ওসব করার দরকার নেই। চাকরি পাবে কিনা তার ঠিক নেই, শুধু শুধু এত ভালো সম্বন্ধটাও হাতছাড়া হয়ে যাবে। কিন্তু মা, সব মেয়েরই উচিত পায়েতলার মাটিটা শক্ত করা। কোনো দরকার নেই, যে ছেলের সাথে সম্বন্ধ করেছি তার পায়েতলার মাটি যথেষ্ট শক্ত। ছেলে ডব্লিউবিসিএস অফিসার। তাহলে বলো, এরপরেও পায়েতলার মাটি শক্ত হওয়ার দরকার আছে? না বাকু, আমার অত সব দরকার নেই। যদি ঝিমলিকে ওদের পছন্দ হয় তাহলে ওখানেই আমি বিয়ে দেব। সেই সপ্তাহে রবিবার ছেলের বাড়ির সবাই ছেলেকে নিয়ে ঝিমলিকে দেখতে এলো। ছেলেটি বেশ, রুমি তো ভালোই লাগলো, বেশ কম বয়স, হাসি খুশি প্রাণবন্ত ছেলে। ওদের ঝিমলিকে পছন্দ হয়ে গেল। আর কয়েকটা টুকটাক কথাবার্তার পর ওরা উঠে পড়ল। রাত্রিতেই ওরা জানিয়ে দিল সুমতির বাড়িতে দিন ঠিক করার জন্য ওদের বাড়িতে যেতে হবে। দেখতে দেখতে দিন ঠিক হয়ে গেল। শুরু হয়ে গেল বিয়ের তোড়জোড় দু বাড়িতেই। বিয়ের কার্ড, লোকজন নিমন্ত্রণ, বেনারসি ও অন্যান্য সবাইকে দেওয়া থোয়া করার জন্য কেনাকাটা করা। পুরো বাড়িটাই হয়ে উঠেছে একটু একটু করে বিয়ে বাড়ি। বিয়ের আর কয়েকটা দিন বাকি। সেরকম একটা দিনে সবার দুপুরের খাওয়ার পরে যে যা নিজের ঘরে একটু শুয়েছে। রুমিও নিজের ঘরে একটু শুয়ে একটা ম্যাগাজিন উল্টালছিল। দুপুরে কখনই ওর ঘুম পায় না। শুভ গেছে ঝিমির বিয়ের জন্য যে অনুষ্ঠান ভবনটি ভাড়া করা হয়েছে সেখানে। রুমি কিছুক্ষণ ম্যাগাজিনটা দেখে উঠে বলল, ভাবল একটু ঝিমির কাছে ঘুরে আসি। কয়েকটা দিন পরেই তো মেয়েটা চলে যাবে, একটু ওর সাথে আড্ডা মেরে নি। সেই মতো রুমি ঝিমির ঘরের কাছে এসেই দাঁড়িয়ে যায়। ও শুনতে পায় ঝিমলির ঘরে রুমি শাশুড়িমা রয়েছে। রুমি বুঝতে পারে মায়ের মন, কয়েকদিন বাদে মেয়েটা চলে যাবে, তাই একটু মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছে। ওর তখন নিজের মায়ের কথা মনে পড়ে যায়। একটা হালকা কষ্ট ওর ভেতর থেকে বেরিয়ে আসে। হঠাৎ ও শুনতে পায় শাশুড়িমা ঝিমলিকে বলছে, শোন, ওখানে গিয়ে তুই রুমির মতো ভাতের সঙ্গে দেওয়া তরকারিগুলো বাটিতে নিয়ে খাবি। কিছু বললে বলবি দাদার মতো মাও আমাকে সব বাটিতেই দিত। আর শোন, ওখানে গিয়ে বসে বসে দিন কাটিও না, পারলে চাকরির পরীক্ষাগুলো দেবার চেষ্টা করো। মনে রাখবি, মেয়েদের পায়ের তলার মাটি শক্ত হওয়া দরকার। মাঝে মাঝে শাশুড়ির পছন্দ মতো কিছু কিনে খাওয়াবি, তাদের শাশুড়ির ভালো লাগবে, বুঝলি? মা, এর থেকে বলো না আমি যেন ওখানে বৌদির মতো ব্যবহার করি। বেশ বেশ, এই নিয়ে আর কোনো কথা নয়। আর হ্যাঁ, এই নিয়ে রুমিকে কিছু বলার দরকার নেই। কেন, বললে কি হবে? আর তোমার তো দেখছি বৌদিকে ভালোই পছন্দ, না হলে বৌদি শেখা জিনিসগুলো আমাকে করতে বলো। রুমিকে আমার পছন্দ নয় কে বলেছে তোকে? রুমি খুবই ভালো মেয়ে, ওকে আমার ভালোও লাগে খুব। কত সুন্দর সহবত জানে, কত তাড়াতাড়ি ও এবাড়ির সবার পছন্দ অপছন্দ জেনে নিয়েছে। তুইও রুমির মতো ও বাড়ির লোকজনের পছন্দ অপছন্দ জেনে নিবি, বুঝলি? ঝিমলি হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে। দরজার বাইরে ঠিক ঝিমলির মতো হতভম্ব হয়ে আরেকজনও দাঁড়িয়ে থাকে।